প্রধানমন্ত্রীর চেয়ারে আসলে কে রয়েছেন? তারেক রহমান রয়েছেন নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি রয়েছে? তারেক রহমানকে সামনে রেখে পেছন থেকে কারা খেলছে, কারা তাকে বিপদে ফেলতে চাইছে? সাংবাদিক হিসেবে আমরা যখন কোনো সরকারের ভালোর জন্যই তার ভুল ত্রুটিগুলো তুলে ধরি, প্রত্যেকটি সরকারই আমাদেরকে তার শত্রু মনে করে। এখন এই মুহূর্তে যে কথাগুলো বলবো সেই জায়গা থেকেও বিএনপি সরকার আমাকে শত্রু মনে করতে পারে, আমার বিরুদ্ধে অনেক ধরনের ব্যবস্থা নিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং একই সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর মাত্র কয়েক ঘন্টা সফরে যখন কিনা বাংলাদেশে আসতে যাচ্ছেন, আপনারা জানেন যে তিনি 29শে জুলাই বৃহস্পতিবার আসছেন, তার আসার ঠিক আগ মুহূর্তে একের পর এক অনেকগুলো ঘটনা ঘটে গেল। একটু সমীকরণগুলো মেলানোর আমাদের মনে হয় প্রয়োজন রয়েছে এবং সেই সমীকরণের মধ্য দিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে, প্রধানমন্ত্রীর চেয়ারে আসলে কে রয়েছেন? তারেক রহমান রয়েছেন নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি রয়েছে? তারেক রহমানকে সামনে রেখে পেছন থেকে কারা খেলছে, কারা তাকে বিপদে ফেলতে চাইছে? আমি এক এক করে কয়েকটি ঘটনা বলি, সংক্ষেপে। নাম্বার 1, যখন কিনা রাষ্ট্রপতি পদে বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন, ওর খাওয়া রাজনীতিবিদ হিসেবে যারা চিহ্নিত, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম উচ্চারিত হচ্ছে। এমনকি একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, যাকে কদিন আগেই জাতিসংঘের স্থায়ী দূত হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার, সেই আইরিন খানের নাম উচ্চারিত হচ্ছে। তখন হঠাৎ করে আমরা দেখলাম যে ইত্তেফাকের মতো পত্রিকায় ডক্টর ইউনূসকে নিয়ে রাষ্ট্রপতি পদে তার সম্ভাবনা নিয়ে মোটামুটি বিশাল একটি রিপোর্ট করা হয়েছে এবং এটি নিঃসন্দেহে টেবিল স্টোরি। কীভাবে টেবিল স্টোরি আমি বলছি, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নামটি এভাবে ছড়িয়ে দিচ্ছে কারা? ইত্তেফাক লিখছে, ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ ছাপিয়ে এই পদে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। কোথায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এলো? আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কয়েক মাস আগ পর্যন্ত, এবং আমি নিজেও সন্দেহ প্রকাশ করেছি যে তিনিও হতে পারেন বা তিনি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইত্তেফাকের এক অংশে বলা হচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খেয়াল করুন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির মতো আলংকারিক পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসার পেছনে রয়েছে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতা। 2024 থেকে 2026 সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে তার মতো ব্যক্তিত্ব বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন অনেকে। সেই অনেকেটা কে? কোনো বিশ্লেষক, কোনো বিশেষজ্ঞের নাম তো এখানে কোট করা হয়নি। কারা এমনটা মনে করছেন? এই জন্য বলছিলাম টেবিল স্টোরি। নিশ্চয়ই এই স্টোরিটা কেউ করিয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষ? বিএনপি তো নিজেই মনে করে না নিরপেক্ষ। বিএনপি তো সাম্প্রতিক সময় একাধিকবার বলেছে গণভোট ইস্যুতে, জুলাই সনদ ইস্যুতে, যে আমরা সবকিছু মেনে নিয়েছিলাম, তার কারণ ইলেকশন না দেওয়ার একটি গন্ধ পাওয়া যাচ্ছিল, ষড়যন্ত্র হচ্ছিল, আমরা মেনে নিতে বাধ্য হয়েছিলাম যাতে নির্বাচনটি সঠিক সময় হয়। তাহলে সেই ষড়যন্ত্রের মূলে কে ছিলেন? ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসই তো নিরপেক্ষ নন। তিনি বিশেষ একটি গোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, মব রাজত্ব কায়েম করেছেন, দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো কাজ হয়নি তার 1.5 বছরে। তিনি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এবং অর্থনৈতিকভাবে পুরো পঙ্গু করে দিয়ে গেছে। সে কথা এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা শুধু নয়, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিএনপিও সেটি এখন বলতে বাধ্য হচ্ছে। তাহলে কেন ইউনূসের নাম এভাবে
ছড়িয়ে দেওয়ার একটি চেষ্টা, আলোচনায় নিয়ে আসার চেষ্টা, এবং বিএনপির শীর্ষ নেতৃত্বে রাজনীতিবিদ হিসেবে যারা রয়েছেন তাদের নিয়েও তো কোনো প্রশ্ন নেই। তাদেরকে ছাপিয়ে কেন ডক্টর ইউনূসের নাম আসবে, বা বিএনপি বা কেন তাকে রাষ্ট্রপতি পদে বসাবে? নাম্বার 2, একটু মেলান। শাপলা চত্বর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেই অভিযোগপত্র নিয়ে যখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW তারা বিবৃতি দিল বুধবারই, যে তারা বলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক আইনি মানদণ্ড পূরণে ব্যর্থ হচ্ছে, এবং শাপলা চত্বর হত্যা মামলায় যে অভিযোগপত্র দেওয়া হয়েছে সেটাকে কেন্দ্র করে বলছে যে এ ধরনের বিচারিক প্রক্রিয়া ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করতে পারে, আইনের শাসন দুর্বল করতে পারে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার ঝুঁকি তৈরি করতে পারে। এই যে একটা স্ট্রং স্টেটমেন্ট তারা দিল, ঠিক তার পরপরই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে এই মামলায় আটক করা হলো। মব ক্রিয়েট করা হয়েছিল আমাদের উপরে। সেই মামলায় হাজিরা দিতে গেছেন, সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায়। সেইখানে তিনি সেই প্রসঙ্গে বলছিলেন যে আমি প্রয়োজন আত্মসমর্পণ করব রোববার বা 2-1 দিনের মধ্যে তিনি আত্মসমর্পণ করবেন, সেই ঘোষণা দিলেন তার আগেই, এবং হিউম্যান রাইটস ওয়াচ এরকম একটি স্ট্রং বিবৃতি দেওয়ার পরপরই তাকে আটক করা হলো। কেন, কারা করাচ্ছে এগুলো? এবার আসুন নাম্বার 3, হাইকোর্টের আপিল বিভাগ একটি আদেশ দিয়েছেন, পিলে চম্পানোর মতো আদেশ। যখন শোন অ্যারেস্ট নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, যখন কারাগারে যারা আটক রয়েছেন তাদের জামিন হওয়ার পরেও জামিন দেওয়া হচ্ছে না, 2 দিন 4 দিন 5 দিন 20 দিন বসিয়ে রাখা হচ্ছে উইদাউট এনি কেস, কোনো ধরনের মামলা ছাড়া নতুন মামলা সাজিয়ে নাটক করা হবে, নতুন মামলা দেওয়া হবে এবং পরবর্তীতে মামলাগুলো দেওয়া হচ্ছে। এটি নিয়ে চারিদিকে যখন কথাবার্তা বলা হচ্ছে, মানবাধিকার কর্মী থেকে শুরু করে শীর্ষ আইনজীবীরা এটির প্রতিবাদ জানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল মাত্র কয়েকদিন আগে যে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, এবং এ সংক্রান্ত একটি রুলও জারি করেছিল হাইকোর্ট। হাইকোর্টের এমন একটি মানবিক এবং আইনগতভাবে খুবই স্ট্রং একটি নির্দেশের বিপরীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ সেটা কি করলো? স্থগিত করলো। মানে এই যে স্থগিত করলো আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে, এই স্থগিতর বিষয়টিকে কেউ কোনোভাবে কোনো প্রকার ন্যূনতম যুক্তি দিয়ে কোনো ভালো দিক উল্লেখ করতে পারবেন? নিশ্চয় না, বরং এতে আরো সবাই আটকে উঠেছে এমন একটি বিষয় স্থগিত করার ক্ষেত্রে। তাই শুরুতেই বলছিলাম, কাদের ইশারায় সব কিছু হচ্ছে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে প্রতিহিংসা রাজনীতি করতে চান না, তিনি একটা অন্যরকম বাংলাদেশ তৈরি করতে চান, তিনি বিচার ব্যবস্থাকে অনন্য মাত্রায় নিয়ে যেতে চান, মানবাধিকার ইস্যুতে কথা বলছেন, তার সামান্য অফিস যাতায়াতের পথে যাতে মানুষের ভোগান্তি না হয় সেই দিকেও খেয়াল রাখছেন। এত কথা বলার পর, এত কিছু করার পর এই যে বিতর্কিত শুধু নয়, মানবাধিকার বিরোধী, মানুষের মৌলিক অধিকার বিরোধী একের পর এক যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটি কারা করছে? বিএনপি কি বুঝতে পারছে? এবং এর দায় দায়িত্ব তো অবশ্যই পেছন থেকে যেই করুক না কেন, সব দায় দায়িত্ব তো তারেক রহমানের কাঁধে পড়বে, বিএনপি সরকারের কাঁধে পড়বে। বিএনপি কি এটুকু বুঝতে পারছে না? বিএনপি কি বুঝে এগুলো করছে তারা সরাসরি, নাকি না বুঝে কেউ প্রভাবিত, কারোর দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিচ্ছেন অথবা সরকার নিচ্ছে? এতে করে যে জনক্ষোভের সৃষ্টি হবে সেটি কার বিরুদ্ধে যাবে? নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। নিঃসন্দেহে
এটুকু বলতে পারি, তারেক রহমানকে সূক্ষ্ম চালে আটকে ফেলছে একটা দীর্ঘ গভীর কালো ছায়া। সেই ছায়াটিকে যদি বিএনপি